আমার বোন বললো, ভাই আমরা কয়েকদিন টানা না খেয়েও থাকেছি, চাল ভাজা খাইছি। রেজিস্ট্রেশন করেছি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু পরীক্ষা দিতে পারে পরীক্ষা দেয় নাই, শুধু বাবার অভাবের কারণে, সংসারের অভাবের কারণে। ওহো। তো আব্বাকে আমি মাঝে মধ্যেই দেখি, আব্বা রাতে বাড়িতে নাই। মাকে জিগাই যে আব্বা কই, কই তুমি বুঝবে না এগুলি, উনি এক জায়গায় গেছে। যাইতে যাইতো 8টা 8:30টার দিকে যাইতো, ভোরে মানে ফর্সা হওয়ার আগে আগে চলে আসতো। ও রাতের বেলা কেন? মানুষ যাতে না দেখে। ও মানে ওই সময় কিন্তু আমাদের জমি জমা কিন্তু সব কর। আমি যে কথাগুলো বলতেছি না, একমাত্র উপরের আল্লাহ আর নিচে আমি আসমান জমিন যেরকম দুনিয়ায় আছে, মানে এরকম সত্য আমি সব বলবো আজকে আপনাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি প্রবাসীর অন্তর কথা। আজকের এই অনুষ্ঠানে যে ভাইটি আমার সঙ্গে যুক্ত আছেন তাকে দেখলে আপনারা চিনবেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত পরিচিত তিনি। তো আমি তাকে অবশ্যই অনুষ্ঠানের শুরুতেই ধন্যবাদ জানাতে চাই। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা আপনি নিজের মুখেই একটু বলেন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। বয়স কত? 46+। বাবা কি করতেন? বাবা কৃষক। আমি কালো হওয়ার কারণে যে মানুষ গাভীর দুধ খাওয়ায় কিন্তু বড় করে, হ্যাঁ, আমার বেলা ওই রকম হয়েছিল না। এটা কে করেছিল? আপনার মা করেছিল নাকি ফ্যামিলি মেম্বাররা? অনেকেই ছিল, সেটা আমি বলতে চাই না। অনেকের অবহেলিত ছিলাম শুধু কালো হওয়ার কারণে। এই গায়ের রং কালো হওয়ার কারণে? গায়ের রং কালো হওয়ার কারণে। এটা আমি একেবারে ছোট। এটা আমি আমার মায়ের মুখে বেশি শুনেছি যে তুমি কালো হওয়ার কারণে অনেক মানুষের অনেক কথা শুনেছি। আমি জানতাম যে মেয়েদের ক্ষেত্রে এরকম হয়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কখনো এরকম শুনিনি। মানে আমি ভাই ছেলেদের ক্ষেত্রে এরকম হয় হয়তো অনেকে। কয় ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। বোনটা কি আপনার বড় না ছোট? বোন আমার ছোট। ওনার স্কিন কালার? উনি ভালো। বোন আমার অনেক ছোট, 10 বছরের ছোট হবে। আপনার বাড়ি তো পাবনাতেই নাকি? পাবনাতে। জি। পাবনার কোথায়? পাবনা আটঘরিয়া উপজেলা। গ্রামের নাম? গ্রামের নাম ধলেশ্বর। তারপরে আস্তে আস্তে আমি লেখাপড়া করি। বাবা ছিল কৃষক। আমার দাদির অনেক জমি ছিল, ভালো জমি ছিল। প্রথম অবস্থায় যখন মানে আমরা সেপারেট হয়ে গেলাম, এগুলো সবকিছু তো আমার শোনা, মা বাবার কাছেই শোনা। সবাই যার যার মতো আলাদা হয়ে গেল। তো বাবা অল্প কিছু জমি নিয়ে সবাইকে অল্প অল্প করে দিয়ে আলাদা করে দিল। আব্বা আয়ে পাস, সেই সময় আয়ে পাস, পাকিস্তান আমলের আয়ে পাস, বাট উনি চাকরি করতে পারেন নাই ওই সময়। তারও চিন্তা ছিল যে আমার বাবা, আমার ভাইরা আছে, আমার জমি জমাগুলো কে দেখবে, আমাদের গোষ্ঠী গ্রামগঞ্জে যেটা হয় আর কি। জি। তো ওই জায়গা থেকে আমার আব্বাই জমি জমাগুলো দেখাশোনা করতো। তো যখন সবাই ভিন্ন হয়ে গেল, তখন আমার বাবা অল্প কিছু জমি নিয়ে তার মতো সে আলাদা হয়ে গেল। ওই জায়গা থেকে তার চিন্তা যে আমার ছেলে মেয়েকে কিভাবে মানুষ করা যায়। পরে আমার ছোট বোন দুনিয়াতে আসলো, এগুলো আমার মনে আছে। যখন ভিন্ন হয়ে গেল ওগুলো আমার মনে আছে। তখন আমার ছোট বোন তো ছিল না। লেখাপড়া করতে করতে আমার বাপ কৃষক যখন মাঠে সুন্দরভাবে আবাদ করে, ফসল ফলায়, তখন দেখবেন ওই শিল, আমরা কই শিল, কেউ পরে পাথর পরে, আমাদের এলাকায়ও এটা শিলি বলে। শিল বলে। হ্যাঁ। মানে আব্বা খুব ধান নিয়ে, এবার অনেক ধান পাবো, আমাদের নিয়ে খুব হাসি খুশি থাকতো। হঠাৎ করে দেখা যায় যে একদিন ঝড়ের রাতে সব চলে গেছে। তো আস্তে আস্তে আমাদের, শুধু আমরা না, অনেক কৃষকদেরই এরকম হয়। হ্যাঁ। অনেক জায়গা থেকে ঋণ টিন করে ফসল ফলায়, তারপর দেখা যায় যে এমন হয়তো কালকের দিন ধান কাটবে, সবকিছু পরিকল্পনা করা আছে, আজকের রাতে এরকম সবকিছু শেষ হয়ে গেল। অন্য কাছ থেকে ধার করে নিয়ে এই ফসলটা সার বিষ এইগুলো করেছে। তো সেক্ষেত্রে ওইটা যখন সব নষ্ট হয়ে গেছে, তখন ওই দিনাটা দিতে হবে। আমাদের অনেক জমিও নেই। আমাদের জমি আস্তে 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 যখন ভাগে পেতে পেতে এখন মনে হয় 5-7 বিঘি এরকম হতে পারে। ওইভাবেই আমার বাবা দিনায় পড়ে যায়। শুধু আমার বাবা না, এরকম অনেক কৃষক আছে। সব কিছুর দাম কমে যায়, এই সার বিষের দাম শুধু বাড়েই, কিন্তু আমার ধানের দাম পাইনি, আমার ক্ষেতের, আমার সরিষার দাম পাইনি, আমার ফসলের দাম পাই না, ন্যায্য দামটা পাই না। আমার বাবা এমন কথা বলে যে এই যে এইগুলো বিক্রি করতেছি, বিক্রি করে সব নিয়ে যায় সার ওষুধের দোকানে দিতে হবে। এমন আছে জমি কট রেখে সার ওষুধের দোকানে টাকা দিতে হবে। তো ঠিক ওইভাবেই আমরা আস্তে 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 আমাদের একটা একটা করে জমি, যখন যতটুকু জমি ছিল 1998 এইসব টাইমে জমি দিয়ে টাকা নিচ্ছি, যে আমার যখন টাকা হবে টাকাটা ফেরত দিলে আমার জমি আমাকে ফেরত দিবে, বন্ধক দিয়ে দেওয়া। হ্যাঁ। তো এইভাবে আস্তে আস্তে দিতে 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 আব্বা অনেক টাকা ঋণ পড়ে যায়। আমি স্কুলেও যেতাম, মাঠে আব্বার সঙ্গে জমি নিরাইতাম,
বা আমাকে বলতো আমার সাথে এই জমিটা নিরাও, তোমাকে ভালো পোশাক কিনে দেবো, এরকম অনেক কথা বলতো। ছোটবেলা থেকেই বাবার কষ্টটা সহ্য হতো না। পরে যখন একেবারে দিনাগ্রস্ত হয়ে গেল, তখন আর স্কুলে যাওয়া ওইভাবে হয় নাই। 1996-এ আমি আমার লেখাপড়াটা, কোন ক্লাসে থাকতে? তখন আমি ক্লাস 10-এ রেজিস্ট্রেশন করেছি এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু পরীক্ষা দিতে পারে? পরীক্ষা দেয় নাই, শুধু বাবার অভাবের কারণে, সংসারের অভাবের কারণে। ওহো। 96-এ গার্মেন্টসে যাই, এত কষ্ট, ওটা না করতে পারে আমি বাড়িতে চলে আসি, আবার চেষ্টা করি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তখন আবার পরীক্ষা দিতে পারি না, কারণ আমাদের সংসারে এমন অবস্থা, রাতের বেলা আব্বা মা খুব টেনশন করতো। 98-এ আবার আমি গার্মেন্টসে আসি। আচ্ছা। 6 মাস থাকার পর আবার আমি দেশে চলে যাই। তখন বেতন ছিল 600 টাকা, ওভার টাইম দিয়ে 700-800 এরকম টাকা আসতো। তো ওইটা দিয়ে দেখা যায় যে আমার থাকা খাওয়াই হয় না। বিভিন্ন জায়গায় কাজ করেছি, শুধু গার্মেন্টসে না। কয়টা টাকা জোগাড় করা? হ্যাঁ, শুধু কয়টা টাকা যায়, এমনকি আমি টেলিফোন অফিস এক্সচেঞ্জে চাকরি করেছি, প্রাইভেট টেলিফোন এক্সচেঞ্জ, ওখানে বেতন ছিল 700 টাকা। পরবর্তীতে আব্বা যখন সংসার আর চালাতেই পারতেছে না, কারণ আমাদের সংসারের যে পরিমাণ টাকার প্রয়োজন, এই 600-700 টাকা বেতনে কিচ্ছু হচ্ছে না। তো আব্বাকে আমি মাঝে মধ্যেই দেখি আব্বা রাতে বাড়িতে নাই। মাকে জিগাই যে আব্বা কই, কই তুমি বুঝবে না এগুলি, উনি এক জায়গায় গেছে। রাইতে যাইতো 8টা 8:30টার দিকে যাইতো, ভোরে মানে ফর্সা হওয়ার আগে আগে চলে আসতো। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য একটি এন্ডোর্সমেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে। বাংলাদেশের হাজারো জব হোল্ডারদের একটা কমন সমস্যা হচ্ছে কাজটা আপনি পারেন, কাজটা আপনি জানেন, কিন্তু ইংলিশ ঠিকভাবে আপনি পারেন না। ফলে মিটিংয়ে কথা বলতে গেলে কনফিডেন্স আসে না, এআই টুলসে ঠিকমতো প্রম্পট আপনি দিতে পারেন না, নতুন সফটওয়্যার বা টুলস বুঝতে সময় বেশি লাগে, রিপোর্ট বা প্রেজেন্টেশন বানাতে গিয়ে আটকে যান। আর যদি বিদেশি ক্লায়েন্ট ম্যানেজের বিষয় হয়, তাহলে তো কথাই নেই। আর তখনই দেখেন আপনার চেয়ে কম জানা মানুষও এগিয়ে যাচ্ছে, কারণ সে ইংলিশে কনফিডেন্ট। আর আপনার প্রমোশনটা ঠিক এভাবেই আটকে যাচ্ছে প্রতিনিয়ত। এই বাস্তবতা মাথায় রেখেই ইংলিশ থেরাপি চালু করেছে জব হোল্ডারদের জন্য ফ্রাইডে ইংলিশ কোর্স। জীবনে এক্সট্রা কিছু অর্জন করতে একটু এক্সট্রা কোয়ালিটি দরকার, আর এই কোয়ালিটি অর্জনের জন্য দরকার একটু এক্সট্রা এফোর্ট। মাত্র 3 মাস এক্সট্রা এফোর্ট দিয়ে ইংলিশ শিখে নিজের জীবনের পরিবর্তনের সাক্ষী হন নিজেই। ইংলিশ থেরাপি ট্রান্সফর্মিং লাইফস। আপনারা যারা ভর্তি হতে চান, স্ক্রিনে আপনারা নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আবারও ফিরে যাচ্ছি মূল ভিডিওতে। তো আমি একদিন আব্বাকে দেখলাম যে আব্বা সাইকেল নিয়ে বাড়িতে চলে আসছে। আমাদের এখান থেকে শহর প্রায় 12-13 কিলোমিটার হবে। বললাম যে আব্বা আপনি কোথায় গেছিলেন? তো উনি বলল যে সংসার তো চালাতে হবে, আমি সীমান মেলে কাজে যাই। ও রাতের বেলা কেন? মানুষ যাতে না দেখে। ও মানে ওই সময় কিন্তু আমাদের জমি জমা কিন্তু সব কর। তো খুব চেষ্টা করলাম যে আব্বার সঙ্গে আমিও করি, যে দুইজন যদি করি তাহলে হয়তো আমাদের টাকা একটু বাড়তি হবে। আর আমার মেন প্ল্যান ছিল যে আব্বাকে আমি দেখবো যে উনি কি করে। তা আমি আব্বার সাথে সাইকেল নিয়ে আমিও গেলাম। নাইট ডিউটি কিন্তু অনেক কষ্টের ডিউটি, এক একজন এক এক সেক্টরে। কেউ আছে আটার মেশিনের পর বসি শুধু আটা এরকম করে ঠেলতেছে, এরকম করে মেশিনের মধ্যে দিতে হচ্ছে। তো আমার কাজ হলো এই বস্তাগুলো সব মাথায় করে করে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে, এরকম নতুন গেছি এই জন্য। ওই রাতটা আমি কখনো আমার জীবনে ভুলবো না। আমি ক্লান্ত হয়ে গেছি এবং ওখানে প্রচন্ড মশা। আমি যে কথাগুলো বলতেছি না, একমাত্র উপরের আল্লাহ আর নিচে আমি আসমান জমিন যেরকম দুনিয়ায় আছে, মানে এরকম সত্য আমি সব বলবো আজকে আপনাদের। মানুষ তো শুধু সফলতার গল্প শোনে, আসলে পিছনের গল্পগুলো তো শুনতে চায় না। তো আমি কাজ করতে করতে মানে প্রথম দিন তো একটু ঘুমাইসি গেছি, আর প্রচন্ড মশা কামড়াচ্ছে। আব্বা আসি করলো কি, একটা বস্তা, চটের বস্তা, এটা নিয়ে এসে আমার গার পর দিয়ে দিল, যেন আমার ছেলের কষ্টটা হয়, মশা যেন কামড় না দেয়। আমি দেখলাম যে আমার বাবা কতটা কষ্ট করে। ওই রাত থেকেই খুব ইচ্ছা ছিল যে আমি কিছু একটা করবো আমি। তো ওই রাতটা খুব কষ্ট করে দুইজন আসলাম, প্রতি রাতে 60 টাকা হাজিরা। আব্বাও 60 টাকা পেলো, আমিও 60 টাকা পেলাম। বাড়িতে আসার পর আমি আর যাই নাই, আব্বা যাইতো, আমি যাই নাই আর। পরবর্তীতে খুব দৌড়াদৌড়ি করেছি, বিভিন্ন মানুষের কাছে দৌড়াদৌড়ি করেছি যে আমি দেশের বাইরে যাব, নইলে আমার আব্বা মাকে এই সমুদ্র থেকে আমি উঠাতে পারবো না। গার্মেন্টসে গেছি, আইসি 2 মাস 3 মাস থাকিছি, আবার দেশে চলে গেছি। তো সেক্ষেত্রে অনেকেই বলতো যে ঢাকা থাকতে পারে না সে বিদেশ যা থাকবে কিভাবে। সম্পর্কে আমাদের মামা, মানে মার আপন চাস্তো ভাই, আমাদের এই অবস্থা দেখে উনি না গিয়ে
আমার আমার জন্য ওই ভিসার ব্যবস্থাটা করে তার শালার মাধ্যম হয়ে। যারা আমার উপকার করছে তাদেরকে আমি কখনোই ভুলবো না। জি। আব্বার তো জমি কট, আর ওই জমি তো নেওয়া যাবে না। একমাত্র উপায়, যার কাছে কট হয় বিক্রি করে তার টাকা দিতে হবে, টাকা দিয়ে রিটার্ন নিতে হবে অথবা বিক্রি করতে হবে তার কাছে। হ্যাঁ বিক্রি করে টাকা দিয়ে দিতে হবে, আর নয় যে যার কাছে রয়েছে তার কাছে বিক্রি করতে হবে। পরবর্তীতে ওই সময় আব্বা 60,000 টাকা জমি বিক্রি করলো, 1 বিঘা জমি। কত সালের গল্প এটা? 2002 সালে 1,04,000 টাকা ভিসা, যাওয়া টাওয়া সব সহকারে 1,40,000 টাকা। ওই জমিটা বিক্রি করলো 60,000 টাকা। বিভিন্ন জায়গায় কিছু লাভের পর টাকা নিল, তারপরে কিস্তির টাকা নিল। এই নিয়েটি আল্লাহ রহমতে আমার সৌদি আরব এর সব ব্যবস্থা করে হয়ে গেল। আমি সৌদি আরব চলে গেলাম 2002 সালে। 2002 সালের শেষের দিকে সৌদি আরব চলে গেলাম। কিছু কিছু মানুষ আসে যারা অনেক ভয় দেখাতো, ওখানে গিয়েও এখানে কিছু নেই, এখানে শুধু উমরা করতে পারবে, উমরা হজ করে চলে যেতে হবে, কিচ্ছু নেই এখানে। তখন তো আমরা 4 জনের ফ্যামিলি ছিলাম, আমার বোন, আমি, আমার মা বাবা। তাদেরকে একেবারে সাগরে ভাসিয়ে দিয়ে আসার মতো, মানে আর কিচ্ছু নেই আমাদের। খাবে কি? সৌদি আরব যাওয়ার পর আমার শুধু একটা চিন্তা ছিল যে এই জায়গা থেকে আমি মরবো নাহলে বাঁচবো, মানে আমি তো ফেরার কোনো আর উপায় নেই আমার। যে যত কথাই বলুক, তো ওই জায়গা থেকে একটা জিদ আমার তৈরি হলো যে সৌদি আরবে যদি একটা মানুষ থাকে আমি সবে থাকবো। তো ভাষা জানি না, বোঝেনি তো, বিদেশের প্রথম, বিশেষ করে সৌদি আরবে ভাষার দরকার, আরবি শিখতে হবে। সারাদিন বসে থাকতাম আমার কপিলের মক্তব, যেটা অফিস, ওই দেশে মক্তব বলে, ওই অফিসের সামনে বসে থাকতাম, ইক ধরতাম যে একটা আমরা কিভাবে, এখন তো ইউটিউব সবকিছু হয়ে গেছে, তখন তো এত ইউটিউবে ইন্টারনেট এত কিছু ছিল না। তো ইক ধরতাম যে কিভাবে ভাষা শিখবো, ওই লিখে রাখতাম। অনেকে আসি পেটের মধ্যে খুঁচাইতো। আমি কিন্তু ইলেকট্রিশিয়ান ছিলাম। পেটে কোথা দিত কেন? ওই ইয়ার্কি মারতো, ইয়ার্কি করতো, ভাষা জানতাম না, এই জন্য অনেকেই ইয়ার্কি করতো, পেটে গুটা দিতে এরকম ইয়ার্কি করতো। আমার জীবনে প্রথম কাজ ছিল আমার কফিলের মক্তবের সামনে আমার কফিলের বন্ধু একটা গাড়ি ধোয়াইছিল, যে গাড়িটা ধুয়ে দিবি 5 রিয়াল দেবো। ওই 5 রিয়াল আমার প্রথম ইনকাম ছিল, এবং শখ করে সেই 5 রিয়াল আমি বাড়িতেও নিয়ে আসছিলাম। সেই 5 রিয়াল খরচ করেছিলাম না আমি। 2 থেকে 2.5 বছর আমি সিঁড়ি ধুইতাম সৌদিদের বাসায়। আমি কিন্তু কাজ জানি, কিন্তু ওই ভাষা জানি না, বা ওই দেশের নিয়ম নীতি কিভাবে কি করতে হয় এগুলো জানি না। দেখা যাচ্ছে একটা সৌদির বাড়িতে সপ্তাহে 3 দিন কি 4 দিন একটা গাড়ি ধুয়ে দিতে হবে, মাসে আমাকে 50 রিয়াল দিবে। আবার সিঁড়ি ধুয়ে দিতে হবে, মাসে আমাকে 1 দিন পর আছে, আবার 3 দিন আছে। এরকম কিছু ভালো সৌদি আছে যারা, তারা করে কি যে সপ্তাহে 1 দিন আসিস, অসুবিধা না, আমি 100 রিয়াল করে দেবো, এরকম আছে। মাঝে মধ্যে আবার ওই যে বাসা চেঞ্জ করবে, যে এই বাসা পরিষ্কার করতে হবে, এখানে যে আবার এই সিঁড়ির ঘরটা ধুতাম, ক্লিনের কাজ করতাম, আর রাত ভরে খালি কানতাম। তখন তো টেলিফোন ছিল না, এগুলো ছিল না, কিন্তু তখন আমরা চিঠি লেনদেন হতো। একটা চিঠি আমার মার কাছে কাঁদিকে চিঠি লিখতাম, বাড়ির থেকেও চিঠি যাইতো, কিন্তু ওই চিঠিগুলো আমার কাছে যাইতো না, কারণ আমার নির্দিষ্ট একটা ভালো ঠিকানা হয় নাই। কোম্পানি হলে পরে আমার কাছে আসতো, আমি গেছিলাম ফ্রি ভিসা নতুন, তারপরে এই বস কিভাবে আমার নামে চিঠি আসবে এগুলো পেতাম না। তো মারা একটা মানুষের ঠিকানায় পাঠাতো, ওই চিঠিগুলো ওখানে থাকতো, আমি খুঁজতাম, পাইতাম না। চিঠি দিতাম, পাইতো, মারা পাইতো। আমার কষ্টগুলো আমি শেয়ার করতাম যে আসি এরকম, তাদেরকেও বুঝাইতাম। কিন্তু আমার বাড়ির যে তারা যে অনেক কষ্টে রয়েছে এগুলো আমাকে তারা বলতো না। কতদিন খাচ্ছে না, এইগুলো আমাকে তারা কখনোই বলতো না। মা বাবাকে এই দিনা থেকে কবে মুখ উদ্ধার করব আমি খুব প্রচন্ড কান্না করেছি আমি, শুধু আমি না, আমাদের হাজারো প্রবাসী আছে এরকম কান্না করে। তখন তো অ্যাভেলেবেল কাজ পাচ্ছি না, হঠাৎ 2 একটা কাজ, সারাদিন এটা করার পর আবার কাছে টাকা নেই, হাঁটেই যাইতাম। বাঙালি মার্কেট আছে, বাংলাদেশিদের মার্কেট আছে, ওখানে অনেক মানুষ কাজ করে, বিভিন্ন বড় বড় কনস্ট্রাকশনে কাজ করে। তাদেরকে বলতাম যে ভাই আমি ইলেকট্রিক কাজ জানি, বা আপনার সাথে হেল্পারি কাজে নেন। বিভিন্ন জায়গায় আমি যেতাম, কিন্তু খুব একটা সাড়া পাওয়া যায় না, মানে ওই ভাষা জানি না খুব, আবার অনেকে বিশ্বাসও করতে চায় না। প্রতিদিন যাইতাম, সন্ধ্যার পর যাইতাম, আসরের পর যাইতাম। একটা মানুষ, সেই মানুষটা বেঁচে আছে কিনা আমি জানি না, ওই মানুষটার বাড়ি নোয়াখালী, নাম ছিল শাহাদত। 4 তলা 5 তলা বিল্ডিং এ সব ক্যাবেল উঠাতাম, মোটা ক্যাবেল, এইগুলো আমি ওনার সঙ্গে উঠাতাম। অনেকদিন কাজ করেছি ওনার সাথে, ভাষা যায় না, নতুন মানুষ, এই জন্য 30 রিয়াল হাজিরা দিত। তো কাজ করতে করতে যখন দেখলো যে না, লাইট মাইট এগুলো আমি লাগাইতে পারি, সুইচ টুইচ লাগাইতে পারি, তখন উনি বললো যে তো সাথে করি আমি এক জায়গায় নিয়ে যাব। তখন উনি আমাকে সঙ্গে নিয়ে চলে গেল একটা ইলেকট্রিক দোকানে। ওখানে নিয়ে গেলে বললো যে তুই এই জায়গা থেকে কোথাও নড়বি না, পরবর্তীতে কি হয় সেটা আমি বুঝবো। সারাদিন এখানেও ওনার সঙ্গে কাজ করতাম, করার পর ওই বাসায় আসি, আবার ফ্রেশ হয়ে আবার ওই দোকানের সামনে বসতাম।
মানে সৌদিরা ওখান থেকে ইলেকট্রিক, প্লাম্বার বা ডিশের কাজ যারা জানে, ওদেরকে হায়ার করে। হ্যাঁ ওখান থেকে নিয়ে যায়। আচ্ছা, নিয়ে যায়, দেখা যাচ্ছে 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা লাগতেছে। একটা লাইট নষ্ট হয়ে গেছে, লাইট চেঞ্জ করে দেয়, একটা ফ্যান বা ডিশের কাজ এইগুলো করাচ্ছে। আবার গাইড করে সৌদি আরবে এই সিস্টেমটা খুব ভালো, যে সাথে করে গাইড করে নিয়ে যাচ্ছে, আবার ড্রপ করে দিই। হ্যাঁ আবার ড্রপ করে দিয়ে যাচ্ছে। ও ওয়াও। এই সিস্টেমটা খুব ভালো। সে যত দামি গাড়ি হোক, আস্তে আস্তে তারপরে এক সৌদি আমারে বললো লাইট লাগাতে হবে। নিলে ওনার সাথে গেলাম, যাওয়ার পর 2টা লাইট নিয়ে গেলাম, নিয়ে যা 2টা লাইট আমি লাগা দিলাম, 40 রিয়াল নিয়ে আসলাম। ওই দোকানে আমি যত বছর সৌদি আরবে ছিলাম ওই দোকানেই বসে। আর ওই জায়গা থেকে আস্তে আস্তে আমি নিজে মানে বিভিন্ন জায়গায় কাজ করি আর কি, বিভিন্ন মানুষের সঙ্গে যাই, বিভিন্ন মানুষের সঙ্গে হাজিরায় কাজে যাই, আবার নিজেও মাঝে মধ্যে ওই সৌদিদের সঙ্গে কাজে যাই। আর রাত ভরে খালি ওই মানে ভাষাগুলো শেখা, যত কাজে জানি ভাষা না শিখলে কোনো ভ্যালু নাই। এই দিকে আমার বাড়িতে দেশে আসার পর আমার বোন বলল যে ভাই আমরা টানা 2-3 দিন না খেয়েও থাকেছি, মানে কেউ কোনো খোঁজও নাই আমার বাড়ির। আমার মা বাবা যে একটা কষ্ট করেছে। বাড়িতে আসলেন কতদিন পরে? বাড়িতে আমি আসছি 4 বছর পর। মা বোন সবাই আমাকে জড়িয়ে ধরে কান্না। ওই সময় আমি অতটা ডেভেলপ হই নাই, কিন্তু বাসার মতো হয়েছিলাম। মানে আমার বোন বললো ভাই আমরা কয়েকদিন টানা না খেয়েও থাকেছি, চাল ভাজা খাইছি, কিন্তু কেউ কোনো খোঁজ নেয় নাই। এটাই দুঃখ লাগে। আমি স- আমার আমি সবসময় আমার আল্লাহর উপর ভরসা রাখছিলাম যে আমার আল্লাহ কোনোদিন না কোনোদিন আমার মা বাবাকে ভালো রাখবে। ওই দিনগুলোর কথা আমি কখনোই ভুলবো না। সৌদি আরবের থেকে ছুটিতে আসার পর আমার বোনটারে আমি বিয়ে দিই। বিয়ে দেওয়ার পর আব্বা মা খুব ভেঙে পড়তে লাগলো। আমার তো ওই সময় তেমন কিছু হয় নাই, কয়েকটা জমি একটু ছাড়াতে পারিছিলাম। দিন আধারিত যে চাপ, যেমন এই যে আমরা লোন করেছিলাম, আমরা কিস্তির পর টাকা লিছিলাম, এইগুলো আমি ক্লিয়ার করেছিলাম, করে তারপরে আমি আসছিলাম। বোন যখন শ্বশুর বাড়ি চলে গেল, বাড়ি খালি একেবারে। তো এই জায়গা থেকে অনেকেই বললো যে ভাই আপনি বিয়েটা করে থুয়ে যান, তাহলে অন্তত আপনার আব্বা মা দেখবে। তো আলহামদুলিল্লাহ পরে আমি বিয়ে শাদী করি। সবকিছু হচ্ছে উপরওয়ালারই ইচ্ছা। যে মানুষটাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পাইছি, এই মানুষটা আমার আব্বা আমার এখন পর্যন্ত প্রচন্ড খেয়াল করে। দেখা যাচ্ছে অনেক সময় আমি বুঝতেও পারি না, ওর আমার আগ দিয়ে ওর ডাক্তারের কাছে নিয়ে চলে যাওয়া হয়ে যায়। মানে আমার আব্বা মাকে অনেকেই বলে যে আপনার মা বাবাকে আপনি অনেক ভালোবাসেন। আমি একজন সৌভাগ্যবান মানুষ, এত বছর বিদেশ করার পর আমার মা বাবাকে আমি কাছে পেতে পাইছি। সে বিয়ের পরে আপনি কি আবার চলে গেলেন? হ্যাঁ, বিয়ের পর আবার চলে গেছি। কতদিন পরে চলে গেলেন? বিয়ের 6 মাস। 6 মাস পরে গিয়ে আপনি আবার ওই একই কাজ? একই কাজ, ওইভাবে আবার কাজ করতে লাগলাম। তখন তো একটু ভাষা ভালো মোটামুটি পারি আর কি। আমরা তো ওইভাবে মাদ্রাসার লাইনে লেখাপড়া করি নাই, যার কারণে যতটুকু দরকার আমার ততটুকু আমি পারি ভাষা। তো ওখান থেকে আমি আস্তে আস্তে বিল্ডিং এর যে ইলেকট্রিক কাজ, এগুলো মোটামুটি আমি অনেকটাই শিখে গেছি। আমি তখন আমি ছোটখাটো একতলা বাড়ি আমি কন্ট্রাক্ট নিতাম। কাজ করতে করতে, বিশেষ করে সৌদি আরবে একটা গাড়ি থাকলে পরে সৌদিরা কাজও দেয়। পুরান দেখে একটা গাড়ি নিলাম 4,500 রিয়াল দিয়ে, একেবারে পুরান গাড়ি। গাড়ি বলতে কি মানে বাইক? না, প্রাইভেট কার। একজন আমাকে বললো যে পাকিস্তানি ছিল, বললো যে আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে, ওই দেশে আবার ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি কেনা যায় না। তো আমার এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি একটা গাড়ি কেনেন, তাহলে আমরা সবাই একটু আরামে কাজ করতে পারবো, আমরা কাজও তাড়াতাড়ি করতে পারবো। ওনার নামে ওই পুরান গাড়িটা আমরা কিনি। পুরান গাড়িটা কিনে ওইটা দিয়ে মোটামুটি আমি অনেকগুলো বিল্ডিং কাজ আমরা পেয়ে গেলাম। তারপর 2015-তে এসে আমি নতুন গাড়ি নেই কিস্তির পর, ওই গাড়িটা বিক্রি করে দিই। বিশেষ করে সৌদি আরবে 2014-15 সালে প্রচুর কাজ হয়েছিল। আমি মদিনা ডিস্ট্রিক্টের মধ্যে ছিলাম, ইয়াম্বু শহরে প্রচুর কাজ ওই সময়। মানে সৌদিদেরকে ব্যাংকে লোন দিত, আর ওই লোন দিয়ে ওরা শুধু ওদের নেশাই ছিল বিল্ডিং উঠানো। ওরে বাবা, প্রচুর কাজ হয়েছিল। করল্লা 2015 মডেলের একবারে নতুন গাড়িটা নিয়ে আমি আরো কিছু লিভার বেশি বানাই। মানে তখন আপনার সাথে আপনি আরো টিম করেন? আর টিম করি আমরা, প্রায় 4 জন, আরো বাড়তি নেই। ওইদিকে আব্বার খুব ইচ্ছা ছিল যে আমি মরার আগে যদি একটা ঘর করে দিতে। 15 থেকে ওই নতুন গাড়িটাও নিছি, এদিকে আমি বাড়ির কাজও মানে চালু করেছি। তো ওই জায়গা থেকে আস্তে আস্তে ঘরটা করলাম। আমি দেশে আসলাম আবার 2014 সালে। 14 সালে শুরু করে আমি যে 15 সালে গাড়ি নিছি। আস্তে 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 18 সালে আমার বাড়ির কাজ কমপ্লিট হয়ে যায়। যেদিন আমার আব্বা ঘরে উঠবে, ঠিক সেই রাত্রে উপরে ফ্যান ঘুরতেছে, আমরা চাতাল বলি,
ওই যা কি যেন একটা জিনিস উঠাইতে লাগে, এই হাত যা লাগে, মানে মাথাটা না লাগে হাত লাগে, মানে সেই দিকেও হয়তো আমার বাবাকে আমি হারা ফেলতাম। হাত লাগার পর কাইটি একবারে ফাড়ি যায়, যদি মাথা লাগতো মাথা শেষ। আব্বাকে হাসপাতালে ভর্তি করা হয়, আমাকে এই বিষয়গুলো আমাকে জানাই নাই। আব্বাকে হাসপাতাল থেকে ব্যান্ডেজ করে নিয়ে এসে আলহামদুলিল্লাহ আব্বাকে নতুন ঘরে উঠালো। আব্বা খুব খুশি। এখনো আমি আব্বাকে বলি যে আপনার কি চাওয়া পাওয়া আছে, বলে যে না আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। আর আব্বা একটা কথা সব সময় বলে, আমার দাদা দাদি খুব পরেজগার ছিল, খুব পরেজগার ছিল। আমার দাদা নাকি আব্বাকে একটা কথাই বলেছিল, দেখিস তুই একদিন ভালো থাকবি। তা আব্বা আবার আমার দাদা প্রচন্ড ভালোবাসতো। আমার দাদা যখন বিছনায় পড়ে গেছিল, বিছনায় পেশাব পায়খানা যদি করতো, তো আব্বা ওইটা খুব দ্রুত পরিষ্কার করতো। মানে অনেকেই আছে না যে নাক ধরে যাবে, এটা করতো না। আব্বা আমাকে এখনো কয় যে তোর দাদার দোয়াই হয়তো আছে, যার কারণে আল্লাহ আমাদের এই জায়গায় এখন পর্যন্ত নিয়ে আসছে। তো যাই হোক, আমি আব্বাকে ঘরে উঠাই দিলাম। ওঠার পর আমি 2019 সালে আবার দেশে আসি। আমি আমার বাচ্চা কাচ্চা 3বার করে নষ্ট হয়ে যায়। ওহো। 3বার করে নষ্ট হয়ে যাওয়ার পর 4বারের পর আমার বড় ছেলেটা হয়। তার আগের থেকে আমাদের নিয়ত ছিল আমার যদি ছেলে হয় আমরা ওকে হাফেজ মানে মাদ্রাসার লাইনে লেখাপড়া করাবো। ওই জায়গা থেকে আমার 2টা ছেলেকেই মাদ্রাসার লাইনে দেয়া। 19 সালে আমি দেশে আসার পর ঘরটার কমপ্লিট করে মোটামুটি সবকিছু ঠিক। এখন চিন্তা যে আর একবার যাই সৌদি আরবের, একটা বার যায় দেখি। আমার দিনার ব্যাংক লোন ছিল বা মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসছিল, সবকিছু আমি কমপ্লিট করছি। দিনা থেকে ক্লিয়ার হলাম যে কিছু ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু টাকা পয়সা নিয়ে আর যাবো না, যেহেতু আমার বাপ মা বয়স হয়ে গেছে, আমারও দীর্ঘ প্রায় 20 বছর হয়ে যাচ্ছে। এইবারই যাই, 19 সালের ছুটি কাটে আবার আমি চলে যাই। তা কিছুদিন পরে করোনা শুরু হলো, সারা বিশ্বেই একবারে থমকে গেল। জি। তখন আবার মনে হচ্ছিল সেই নতুন কালের জায়গায় চলে যাচ্ছি, মানে কাজ নাই কর্ম নাই, সব বন্ধ। ওই সময় একটু সোশ্যাল মিডিয়া মোটামুটি ভালো সবাই আসছিল। তো আমি চিন্তা করলাম যে এই সময় একটু দেখি আমি চেষ্টা করি একটু আমার লাইফটা সম্পর্কে যদি আমি সবার মাঝে উপস্থাপন করতে পারি, বা বিদেশ আসলেই যে সোনার হরিণ বিষয়টা এমন না, বা কোন কাজে আসলে ভালো হবে, এই বিদেশের রিলেটিভ গুলোই আমি শুরু করি। তো ওখান থেকে আমার ওই শুরু হলো, মানে একই টাইমে ফেসবুক পেজ দুটাই খুলি, বাট আমার ইউটিউবের পর বেশি, ইউটিউবের পর কিভাবে আমি ভিডিও লোড করব এটা আমার বেশি ছিল। ভিডিও লোড করা শুরু করলাম যে এভাবেই যে আপনারা এই কাজে আসবেন না। আর আপনারা তো জানেন যে আমাদের বাংলাদেশিদের নিজ আসছে এক কথা বলে, সে কাজ নাই, খাওয়ান নাই, কিছু নাই। অনেক প্রবাসীরাই দেখা যায় যে রাস্তার পর বসে আছে, মালিককে কফিলকে খুঁজে পাচ্ছে না। টাকা দেওয়ার আগে কিন্তু অনেক ভালো ভালো কথা, যে ভিসার টাকা যখন দিচ্ছে আর তখন তার আন্ডারে আমরা চলে গেছি। চ্যানেলটার নাম কি? আমার চ্যানেল নাম সৌদি 360 লাইফস্টাইল। করোনার পর যখন ভিসা অ্যাভেলেবেল, যখন ভিসাও চালু হলো, মানুষ তো তখন অভাবই পড়ে গেছে চারিদিকে। ওই সময় মানুষ বিদেশের দিকে ঝুঁক প্রচুর। সৌদিতে প্রবাসী যারা আছে, বাংলাদেশি প্রবাসী, তাদের নিয়েই আপনার চ্যানেল? হ্যাঁ, তাদের নিয়ে আমার চ্যানেলটা শুরু। যে বিদেশ মানে সোনার হরিণ না, আপনারা যারাই আসবেন একটু দেখে শুনে আসবেন। আসলে এখানে আসলেই যে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন বিষয়টা এমন না। আবার অনেকেই আসেন ঋণ করে আসেন, যে আমরা ওখানে যাই কিস্তির টাকা দেবো, এটাও কিন্তু এটা ভেবেও কিন্তু আপনারা ঋণ তুলে এখানে আসবেন না। কারণ দেখা যাচ্ছে আপনি 6 মাস 1 বছর কোনো টাকাই দিতে পারতেছেন না। এই একটা। আবার অনেকেই আছে যে ভাই, তখন আমার প্রায় 50-60 হাজার ফলোয়ার হয়ে গেছে, তখন অনেকেই আছে যে আমার ভিডিও দেখে, অনেকে বলে ভাই আপনার ভিডিওর মাধ্যমে যদি একটা মানুষের কাজের ব্যবস্থা করে দেওয়া যায়। তো দেখা যাচ্ছে যে ভিডিওতেও যে কাজ হয় ওটাও তো একটা প্রমাণ। যেমন আমি একজনকে ভিডিও করলাম যে ভাই এই মানুষটার বাড়িতে সবাই না খেয়ে আছে, ওই যে আমার মতো। দেখা যাচ্ছে এই জায়গায় কাজ নেই, অন্য জায়গায় কিন্তু কাজ আছে। আমার ভিডিও করতাম এবং তার নাম্বার দিয়ে দিতাম যে ভাই এই মানুষটা একটা কাজের ব্যবস্থা করে দেন, ওনার পরিবারের এই অবস্থা। 22 সালে 21 সালে যদি আমার ভিডিওগুলো যদি কেউ দেখে, আমার চ্যানেলে গিয়ে তারা দেখতে পাবে, ইউটিউব বলেন ফেসবুক বলেন। তো আমি ওইভাবেই কাজের সন্ধান করে দিতাম। করোনার পরে কিন্তু কাজের কামের খুব সংকট হয়ে গেছিল। তখন আমার ইলেকট্রিক কাজ, প্লাম্বারের কাজ আমার হারায় গেছে। বাধ্য হয়ে আমার সব ধরনের কাজ সেই আগের মতো, বাসা বাড়ি ক্লিন করতেছি, বাস একটা গাড়ি ধুচ্ছি, আবার একজনের সাথে হাজিরায় কাজে যাচ্ছি, সেই আমার আগের জায়গায় আবার চলে গেলাম। আবার সৌদিরা বলতো যে আমার এই বস্তা, সিমেন্টের বস্তাগুলো 2 তলায় উঠা দিতে হবে, আমি এগুলো মাথায় করে উঠাতাম। আবার টাইলসের যে বড় বড় থাকে, কার্টুন থাকে, এগুলো উঠায় দিতাম। এই ধরনের কাজগুলো করে আমি সংসার চালাইছি। পাশাপাশি আমার আমার লাইফ হিস্টোরিটা আমি আমার চ্যানেলে লোড করেছি আমি, যে দেখেন এই অবস্থা বর্তমানে সৌদি আরবের। আমি একজন পুরান মানুষ হয়ে, একজন ইলেকট্রিশিয়ান এবং আমি প্লাম্বার মিস্ত্রি হয়েও এখন কিন্তু কাজকর্মের অনেক সংকট। কোথাও কাজ আছেতে আছেই, কোথাও কাজ নাইতে নাই। ইউটিউব দেখে দেখে আমি এই চ্যানেলগুলোই করেছি আমি। আচ্ছা আচ্ছা। যে কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে ফেসবুক খুলতে হয়।
তো আমার ওই সময় কিন্তু ইউটিউব ফেসবুকে যে আমার টাকা ইনকাম হবে, আমার ওইসব চিন্তাই নেই। টাকা ইনকাম করার চিন্তা করলে কখনো ফেসবুক ইউটিউব থেকে আপনি সফল হতে পারবেন না, হলেও ক্ষণিকের জন্য। তো আমি আস্তে আস্তে করতে করতে অনেকদিন পর একজন আমাকে বলল যে তোমার তো ভিউজ হয় দেখি, এবং তোমার মনিটাইজেশন মনে হয় আছে, তুমি একজন এইটা দেখো, মানে ইনবক্সও করতে। আবার একজন আমাকে বলতেছে, তা আমি আবার চিন্তা করলাম তাহলে দেখি কিভাবে মনিটাইজেশন করতে হয়। ইউটিউবে যে সার্চ দিদি, ওইটা দেখে দেখে আস্তে আস্তে সারা রাত ধরে ওইটা করেছিলাম। আমি এই সেটআপ গুলো আমি শুধু ইউটিউব দেখে করেছিলাম, কারণ আসলে লেখাপড়া তো ওইভাবে আমার করা হয় না। দেখি যে আর্নিং আসে, মানে টাকা ইনকাম হয়। আমি আরো ভিডিও দিতাম, কিছু কিছু মানুষ আমাদের নতুনদেরকে বলতো যে 1000 রিয়াল দেন বা 1500 রিয়াল দেন, আপনাকে একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি। টাকা দিত, আর খোঁজ নাই তার। এইগুলো আমি অনেককে সতর্ক করেছি, যারা টাকা নিয়ে আপনাকে কাজ দিবে তারা কখনোই আপনাকে কাজ দিবে না। হ্যাঁ। এভাবে আমার বিভিন্ন রিলেটিভ ভিডিও আছে, বিভিন্ন সতর্কমূলক ভিডিও আছে। আমি মানে চ্যানেল খুলেছি অনেকগুলি, কিন্তু কোনো রেস হয় না, কোনো কিছু হয় না। তো হঠাৎ করে একদিন রাইতে আমার কেমন যেন মাথার মধ্যে আসলো যে আমি এত মেহনত করি, এই যে সৌদি আরবে এত গরম, আর এই যে সিমেন্ট, মানে আমার ফিলটা ওইভাবেই হচ্ছে যে এই যে আমি সিমেন্টের বস্তা উঠাচ্ছি, এত কষ্টের কাজ করতেছি, একটা লাইফস্টাইল বাই 360 ডিগ্রি, এইরকম একটা কেমন যেন মাথার মধ্যে চলে আসলো। ওই জায়গা থেকে আমার সৌদি 360 লাইফস্টাইলের মানে চ্যানেলের নামটা দিয়া। যেই আমি সৌদি রিলেটিভ দিছি, যেহেতু আমি সৌদি আরবে আছি, তখন দেখি যে প্রচুর রেস হচ্ছে। টাইটেল গুলো ওইভাবে দিতাম যে কোন কাজে আসলে ভালো হবে, কোন কাজে আসা যাবে না, বা সৌদি আরবে কোন কাজে কেমন বেতন, কি কাজ করলে আপনি ভালো সফলতা অর্জন করতে পারবেন। ইউটিউব চ্যানেলে এখন বর্তমান সাবস্ক্রাইবার আছে 3,72,000 এরকম। আপনি শুরু করেছেন কত সালে? আমি শুরু করেছি 2021 সালের জুন মাসের 12 জুন। 21 সালের 12 জুন। জি। ফেসবুক ইউটিউব একসাথে? হ্যাঁ, একসাথে। ওকে। আর আপনার টুকটাক সফলতা আসা শুরু করলো কয় মাস পরে? আগস্ট মাসে আমি মনিটাইজেশন পাই। ফেসবুকে পাই মনে হয় তার 2-3 মাস পর। ফেসবুকে যে আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে আমি তাও জানতাম না। এবং ওইখান থেকে আপনি বের হয়ে আপনি আপনার কাজটাকে মানবিক কাজের জায়গাটা অনেক বেশি স্প্রেড করে ফেলেছেন, অনেক বড় করছেন। জি জি। যেমন এই যে দেখতে পাচ্ছি যে, কিন্তু বিদেশি একটা ব্যাপার আছে, প্রত্যেক বাবা দুবাই থাকে, ছেলে মেয়ের কোনো খোঁজ নেয় না, বাসা ভাড়া না দিতে পারে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। জি জি। তো আপনি যে ঋণ মুক্ত করেছেন তাদেরকে, এখানে প্রায় 30 লক্ষ মানুষ দেখেছে এই ভিডিও। নতুন বছর 2026-এর প্রথম দিনটা হোক ঋণ মুক্তির। এই অর্থগুলো বেসিক্যালি আপনার ইউটিউব ফেসবুক থেকে যে ইনকাম গুলো হয় নাকি অনেকেই সাহায্য করে? না, এখানে সবার কাছ থেকে আমি নাই না। আচ্ছা। আমার পরিচিত 2-4 জন মানুষ আছে সৌদি প্রবাসী, প্রিয় শাহজাহান ভাই, উনি হচ্ছে চাঁদপুরের কৃতি সন্তান। আচ্ছা। সব থেকে বেশি ডোনেট করে উনি। ভিডিও দেখে দেখে বলে যে আমি ওনাকে কত টাকা দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু উনি না, আরেকটা ভাই আছে অস্ট্রেলিয়া থাকে, আর 2-1টা আপু ইদানিং হয়েছে, 4-5 এরকম হবে প্রবাসী সবাই। একজন শুধু ঢাকা, তার সবাই প্রবাসী। অসহায় মানুষের পাশে দাঁড়ায় সবার আগে আমার প্রবাসী ভাইরা। এর মধ্যে আমার চ্যানেলের কিন্তু বড় একটা অ্যামাউন্ট এই মানুষদের কাছে যায়। জি। আর যেখানে আমি যাব, আমি আমার টাকা না দিয়ে আমি কাউকে কোনো ভিডিও করে দেব না, মানে আমি নিজে অর্থায়ন করবো আগে, এবং অর্থায়ন করে দেওয়ার পর ভিডিও করার পর যদি ওই ভিডিও দেখে কেউ বলে যে ভাই ওনারা এটা আমরা করে দিতে চাই, তখন আমি ওই জায়গা যাব। এবং আপনার এই প্রত্যেকটা ভিডিওতে একটা গল্প, একটা মানুষের। জি জি, প্রত্যেকটা মানুষের। দেখলাম যে কানাডা থেকে এক ভদ্র মহিলা বোধহয় কানাডা যাবে বা কিছু একটা, 4 দিন আগের গল্প, 1,50,000 টাকা কম পড়েছে তাই আপনার কাছে আসছে। জি জি জি। আর একটা বড় সমস্যা হচ্ছে কি, আমাদের দেশে প্রচুর মানুষ নিডি। আপনি একজন মানুষকে হেল্প করলে শত শত মানুষ আপনার দ্বারে চলে আসে, আমি কন্ট্রোল করা যায় না তখন। এই যে আমি একটা ভিডিও দেখছি, 71,000 শেয়ার, 30 ডিসেম্বর 2025 ওনার এই ভিডিওটা। দুবাই প্রবাসী ভাইরা এই 2টা ছেলে মেয়ের কথাগুলো একটু শোনেন। 71,000 শেয়ার, 2.7 মিলিয়ন ভিউজ, প্রায় 1 লাখের মতো হলো লাইক। জি জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার ম্যাক্সিমাম ভিডিওগুলোই এরকম। জি জি। এখন কি আপনি ফুল টাইম এই মিডিয়াতেই আছেন, সোশ্যাল মিডিয়াতে? ফুল টাইম আছি, আর পাশাপাশি আমার বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দিতে হয়, মা বাবার খেয়াল রাখতে হয়, কিছু বাড়ির কিছু কাজ থাকে, তারপরে বেশিরভাগ আপনি এখন আর বিদেশে যাচ্ছেন না? না, আপাতত যাচ্ছি। কত সালে চলে আসছেন? আমি আসছি 2022 সালের ডিসেম্বর মাসে। 2022 সালের ডিসেম্বর মাস থেকে আপনি এখন পুরোপুরি দেশে আছি এবং এই কাজই করে যাচ্ছি। এবং এই কাজই করছেন। আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার আগে আমার বাড়িতে অনেকগুলো মানুষ থাকবে। আচ্ছা। সহযোগিতার জন্য অনেকগুলো দোকান করে দেওয়া আছে। আপনি কতগুলো দোকান করেছেন আনুমানিক? 20টা তো হবেই। 20টা দোকান করে দিয়েছেন যারা হেল্প।
এরকম দোকান আছে আমার। 26শে ডিসেম্বর 2025 শীতের সকালে নাটোর জেলা থেকে এসছে, হিন্দু হোক তাতে কি, এক হিন্দু পরিবার আপনার আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য জি এসছে। জি জি প্রায় 50 লক্ষ মানুষ এটা দেখেছে। জি জি এই কাজগুলোকে আমি ইন্সপায়ার করি, কেন ইন্সপায়ার করি আমি জানেন? দেখবেন যে অনেক মানুষ, আপনার একটা চ্যানেলের নাম বলি আপনাদেরকে, ফ্রি মোশন। জি জি ফ্রি মোশনের যে ট্রেন্ডটা, এটা কিন্তু বাংলাদেশের একমাত্র ইউনিক কন্টেন্ট, এটা গ্লোবাল ট্রেন্ড। জি আমি এরকম ইউরোপের একটা চ্যানেল দেখেছিলাম যে ওদের তো টাকা পয়সার অভাব নাই, ওরা এরকম কন্টেন্ট বানায়, একটা হোমলেসকে নিয়ে তাকে ওরা গিফট দেয় কি আপনি দেখলে চক্ষু চরক গাছ হয়ে যাবে, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স। হ্যাঁ, আমাদের জায়গা থেকে সামর্থ্য তো খুব কম। ওই যে অনেকেই বলেন না যে তুমি 10 টাকা দিয়ে 10 লাখ টাকা ইনকাম করতেছো, আরে ভাই সে ভালো কাজ করে যদি একটা রিওয়ার্ড পায়, ওখানে যদি 10 কোটি মানুষও দেখে যদি সে 10 কোটি টাকা ইনকাম করে তো সমস্যা নাই। জি জি আপনারা বেশি বেশি করে করেন, আরো এরকম 10 জন কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হোক। আমি তো চাই এত বেশি কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হোক এইসব কাজের ক্ষেত্রে, যাতে করে রাস্তাঘাটে বের হলে ভিক্ষুক খুঁজে না পাওয়া যায়, রাস্তাঘাটে বের হলে নিডি মানুষ খুঁজে না পাওয়া যায়। এই জায়গাগুলোকে অনেক বেশি ইন্সপায়ার করতে হবে। হ্যাঁ, এখানে একটা বড় জিনিস সেটা হচ্ছে সততার বিষয়টা। জি জি সততা নিয়ে কিন্তু এটা খুবই যেহেতু সেন্সিটিভ একটা কাজ, এবং আপনারা হয়তো আমার অনেক ভিডিওতে আপনারা অনেক সময় দেখেছেন, আমি তো মানুষের নাম মনে রাখতে পারি না, অনেকে এসছেন এরকম পুরো জীবন গল্প বলার পরে দেখা যায় হয়তো ক্যান্সারের রোগী বা অমুক টমুক। আমি আগে এই কাজগুলো প্রচুর করতাম এবং সরাসরি তাদের সাথে লিঙ্ক আপ করে দেওয়ার ব্যবস্থা করতাম যে কিভাবে আপনারা যান, সাহায্য করেন। এখন খুবই কম, রেয়ার। এবং তার পেছনের অন্যতম কারণটা হচ্ছে যে আমার ভাই ব্রাদাররা যারা দাঁড়িয়ে গেছে তারা তো মাঠে ময়দানে কাজ করেই যাচ্ছে, সো আমার মতো ক্ষুদ্র মানুষ না করলেও চলে। আর আমি দুই একটা যে করি না তা না, দুই একটা করি, খুব এক্সেপশনাল কেস হলে সেক্ষেত্রে আমরা তার সাথে সরাসরি লিঙ্ক আপ করে দিই। তো আপনার এটা নিয়ে কখনো কোনো প্রশ্ন ওঠে না, কেউ কোনো প্রশ্ন করে না যে ভাই এগুলা কাজ করতেছো, টাকা পয়সা 2 নাম্বারই হচ্ছে কিনা বা কোনো কিছু হচ্ছে কিনা? আমি এখন পর্যন্ত খুব একটা তেমন পাই না, আমার কমেন্ট বক্সে ঢুকলেই দেখতে পাবেন, কারণ আমি সবসময় একেবারে স্বচ্ছ ভাবে কাজ করতে পছন্দ করি। জি। আর একটা জিনিস, আমি শো আপ করতে আমি পছন্দ করি না। আমি আমার ন্যাচারাল ভাবে আমার লাইফটা নিচ্ছি। আমার মাথার মধ্যে ওই আমার পূর্বের দিনগুলোর কথা মনে পড়ে True. যে আমি যদি একটা মাসে যে 3-4 জায়গা যদি ট্যুর করি পরিবার পরিজন নিয়ে, সেক্ষেত্রে আমার অনেক টাকা খরচ হবে। আমি ওখান থেকে একটা মানুষকে কিন্তু 20-25 হাজার টাকা একটা দোকান করে দিলে তার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। True. ওই জায়গা থেকে আমি কখনো শো আপ করি না। যে আমাকে একটা বলবে যে আমি ওই মানুষটাকে সহযোগিতা করতেছে, আমার ইনবক্সে যদি নক দেয়, আগে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে হবে, উনি আমাকে দেখবে বা আমার সঙ্গে কথা বলবে, এবং উনি কত টাকা দিচ্ছে এই টাকাটা ওনার কাছে বুঝে দেওয়ার পর ওখানে সরাসরি ভিডিও পার্সোনাল ভাবে দেবো, প্লাস ওই ভিডিওটার লিঙ্কও ওনার কাছে দেবো। যে এই যে দেখেন আপনি, হ্যাঁ, আপনার এই টাকাটা জানো, উনি কখনো যদি চ্যালেঞ্জ করে তাহলে আমি বুঝাই দিতে পারবো আপনার হোয়াটসঅ্যাপ ছাড়া। কারণ কেউ যদি আমাকে না দেয় তাহলে তো চ্যালেঞ্জ করতে পারবে না। True. কারণ আমি ওই মানুষটাকে দিচ্ছি, আমার অ্যাকাউন্ট বা আমার বিকাশ, যে মানুষটার সঙ্গে আমার কথা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, অন্য মানুষটা দিতে পারবে না, কারণ ওর কাছে আমি দেই নাই নাম্বার। True. তো এইরকম আমি এই জায়গা থেকে একেবারে স্বচ্ছ থাকি। যখন আমি কমেন্ট বক্স দেখি যে সবাই আমাকে মানে উৎসাহ দিচ্ছে, তখন আমার কাজের প্রতি আরো মানে আগ্রহ প্রচুর পরিমাণে। আমি সকালবেলা ফজর নামাজ পড়ে আমি দেখা যাচ্ছে আমি বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি। এটা সত্য, কারণটা হচ্ছে কি জানেন, মানে এই মানুষগুলা, আমরা অনেক সময় পকেটে টাকা থাকে কিন্তু প্রপার মানুষ খুঁজে পাই না যে আমরা কাকে সাহায্য করব। জি 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 তবে অবশ্যই এই ভালো কাজের মধ্যে স্বচ্ছতা থাকতে স্বচ্ছ হবে। থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ আপনার এখন ফুল টাইম এই কাজ করেই আপনার সময় কাটছে, এছাড়া আপনি আর কোনো কিছু করছেন না? এছাড়া আমি কোনো কিছু করছি না, তবে আমি কিছু কাজ নিচ্ছি, সেগুলো ক্যামেরার সামনে খুব একটা নিয়ে আসবো না, হঠাৎ কোনো এক সময় নিয়ে আসবো, যেটা আমার পার্সোনাল কিছু বিজনেস নিয়ে করতে চাচ্ছি। আপনাকে তো ঢাকা শহর ছাড়াও অন্যান্য জায়গায় তো ঘুরে বেড়াতে হয় না, বাংলাদেশ প্রত্যেকটা? আমি মানবিক কাজের জন্য যাই হঠাৎ অন্য কোনো জায়গায়, আসলে নিজের জেলা দিয়ে আমি কুলাইতে পারি না। অনেক জায়গা থেকে আমাকে নক করে, ভাই এই জেলায় আসেন, এই জেলায় আসেন। তখন নিজের কাছে খারাপ লাগে যে আমার জেলায় তো আমি কুলাইতে পারতেছি না, আমি অন্য জেলায় কিভাবে যাই। যখন দেখি এই একটাবারে বিশেষ করে অনেক মুরব্বী বয়স্ক এবং একেবারে ছোট্ট বাচ্চা, এটা হলে পর হঠাৎ যাই আমি। বাংলাদেশে তো এখন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর, তো যার যার জায়গা থেকে যার যার এলাকায় যদি একটু মানবতার কাজ করতো, তাহলে অসহায় মানুষগুলো আর খুঁজে পাওয়া যেত না। তার আলোচনা যখন হচ্ছে। সলভ করে দেন, এত মানুষের দোয়া না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সবকিছু পুরালার ইচ্ছা। আমার একটু খারাপ লাগে যখন কেউ মানবতার ফেরিওয়ালা বলে, মানে নিজের কাছে কেমন যেন লাগে যে এই কথা বলতে হলে আমাদের প্রবাসী ভাইদেরকে বলতে হবে, কারণ বিগ বিগ বাজেট গুলো কিন্তু তারাই দেয়। প্রতিদিন আমার ক্যামেরার আড়ালে অনেক দেয়া থাকে, যেটা কেউ না দেখলে আমার আল্লাহ দেখে। ওটাই সবচেয়ে শক্তিশালী দান। ওটাই সবচেয়ে শক্তিশালী। এখন তো ফেসবুকের ইনকাম কিন্তু একেবারেই কম, একেবারেই কম। আমরা দুইজন একটা জালসায় গেছি, অর্থাৎ ওয়াজ মাহফিল হচ্ছে, একটা অসহায় মানুষ মানে পাপড় বিক্রি করতেছে, একেবারে বৃদ্ধ পাপড় বিক্রি করতেছে, এক কোনায় বসে হাজার হাজার মানুষ কিনা বেচা করতেছে, কিন্তু ওনার কাছে কেউ যাচ্ছে না। টুক করে হাতের মধ্যে
আমি বলবো না না কত টাকা দিছি, দিয়ে আমি চলে আসছি। এইরকম আমার অনেক আছে। আলহামদুলিল্লাহ। এটা আপনি আমার সিসি ক্যামেরা চেক করলে আপনি বুঝতে পারবেন যে আমি কত মানুষকে মানে কোনো ভিডিও ছাড়াই দিছি। অনেকে এসে বলে ভাই আমাকে ভিডিও করবেন না ভাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য একটি এন্ডোর্সমেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে। বাংলাদেশের হাজারো জব হোল্ডারদের একটা কমন সমস্যা হচ্ছে কাজটা আপনি পারেন, কাজটা আপনি জানেন, কিন্তু ইংলিশ ঠিকভাবে আপনি পারেন না। ফলে মিটিংয়ে কথা বলতে গেলে কনফিডেন্স আসে না, এআই টুলসের ঠিকমতো প্রম্পট আপনি দিতে পারেন না, নতুন সফটওয়্যার বা টুলস বুঝতে সময় বেশি লাগে, রিপোর্ট বা প্রেজেন্টেশন বানাতে গিয়ে আটকে যান। আর যদি বিদেশি ক্লায়েন্ট ম্যানেজের বিষয় হয় তাহলে তো কথাই নেই। আর তখনই দেখেন আপনার চেয়ে কম জানা মানুষও এগিয়ে যাচ্ছে, কারণ সে ইংলিশে কনফিডেন্ট। আর আপনার প্রমোশনটা ঠিক এভাবেই আটকে যাচ্ছে প্রতিনিয়ত। এই বাস্তবতা মাথায় রেখেই ইংলিশ থেরাপি চালু করেছে জব হোল্ডারদের জন্য ফ্রাইডে ইংলিশ কোর্স। জীবনে এক্সট্রা কিছু অর্জন করতে একটু এক্সট্রা কোয়ালিটি দরকার, আর এই কোয়ালিটি অর্জনের জন্য দরকার একটু এক্সট্রা এফোর্ট। মাত্র 3 মাস এক্সট্রা এফোর্ট দিয়ে ইংলিশ শিখে নিজের জীবনের পরিবর্তনের সাক্ষী হন নিজেই। ইংলিশ থেরাপি ট্রান্সফর্মিং লাইফস। আপনারা যারা ভর্তি হতে চান, স্ক্রিনে আপনারা নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আবারও ফিরে যাচ্ছি মূল ভিডিওতে। আমি বলে কোনো সমস্যা নেই, তবে আমার সাধ্য মতো যতটুকু পারি আমি সেটাই দেবো, কিন্তু আমি ভিডিও করব না। আপনাকে সহযোগিতা করার জন্য যে ভিডিও করতেই হবে বিষয়টা এমন না, কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা ভিডিও করি, ভিডিওগুলো না দেখলে আজ কিন্তু আমি 20টা দোকান করতে পারতাম না। এই জন্য আমাদের কিছু ভিডিও আমার দেখাতে হয়। যে কোনো ইম্প্যাক্টফুল কাজের সরাসরি ইম্প্যাক্টের চাইতেও সাইড ইম্প্যাক্ট গুলা অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু ওইটার ব্যাপ্তিটা অনেক বড়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ শফিক ভাই, আপনার সাথে বসে আমার খুব ভালো লেগেছে। এবং আপনি যে কাজ করছেন গ্রামে গঞ্জে মাঠে ময়দানে থেকে, আপনার মতো আরো অসংখ্য ভালো ভালো মানুষ তৈরি হোক এই অঙ্গনে, আমি সেই দোয়া করি। আর আপনি ফুল ফোর্সে এগিয়ে যাবেন ইনশাল্লাহ, আপনার হাতে আরো মানুষের জীবনে মুক্তি আসে। আমার এখান থেকে যে আমার 2টা ঘর, একটা মানুষের হাত নষ্ট হয়ে গেছে, হাত কেটে ফেলতে হবে, যদি এখনো যদি ভর্তি করা যায় অন্তত বাঁচবে। ওনার এটা এবং 2টা ঘর, একটা ঘর এমন একটা অবস্থায় কনকনে শীতের মধ্যে, তার বেড়াঘোড়া কিছুই নাই, সব চারদিকে পুরানা কাপড় দিয়ে ঢেকে রাখছে। এবং ওই ঘরটার জন্য বাড়ির শিয়া নামিয়ে, অর্থাৎ বিয়ের তো একটা মেয়ের বিয়ে হচ্ছে না, যেখান থেকে বিয়ে আসে শুধু একই কথা বলে, আমার ছেলেটা বসবে কোন জায়গায়। আর মানে যে দোকান করে করে দেই, মানে বিগ বিগ বাজেটের দোকানগুলো দেখা যাচ্ছে কোনোটা 80,000, কোনোটা 50,000, কোনোটা 25,000, কোনোটা 1 লাখ পার হয়ে যাচ্ছে। আপনি পুরো পরিবারকে দাঁড় করানোর চেষ্টা হ্যাঁ, পুরো পরিবারকে আমি দাঁড় করানোর চেষ্টা করি। রিজিক আল্লাহর হাতে সম্পূর্ণরূপেই, সুতরাং রিজিক নিয়ে টেনশন করতে না করছে। জি জি। সেদিন একটা খুব চমৎকার লেখা বলতেছিলাম যে সুন্দরবনের বাঘ কত কেজি মাংস খায় প্রতিদিন। 20 থেকে 30 কেজি যদি মাংস হয়, তাহলে 20 থেকে 30 কেজির মাংস যদি আপনি কনভার্ট করেন প্রাইস, তাহলে কত টাকা? সে সারাদিন কোনো কাজকর্ম না করে, টেনশন না করে, সে প্রতিদিন এরকম রিজিক সে পাচ্ছে। তো আমরা খাই কতটুকু? এতটুকু চালের ভাত। হ্যাঁ, তো আমাদের জীবনে আসলে তো টেনশন কিসের? মানুষ হিসেবে আমরা ফ্রি উইল পেয়েছি আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে, আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু কথা হলো যে উনি একটা নিয়ত করেছেন যে আল্লাহ আমি এই রাস্তায় হাঁটতে চাই, এবং সে হাঁটা উনি শুরু করেছেন, কিন্তু এই হাঁটা তিনি সফল হবেন কি হবেন না সেটা তো মালিকের কাছে। অনেক দোয়া করি ভাই, আপনি আপনার জীবন দশায় আরো অনেক সফলতা আসুক আপনার কাজের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। তবে আপনার চ্যানেলের মাধ্যমে একটা কথাই বলতে চাই, যে এই জায়গায় যারাই কাজ করবে একেবারে স্বচ্ছ থাকতে হবে। ডেফিনেটলি ভাই, যে আমি 5 ওয়াক্ত নামাজ এই শীতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করতেছি, অথচ একটা মানুষের যদি একটা পয়সা যদি আমানত একটু খেয়ানত হয়ে যায়, আমার এই নামাজের কোনো দাম নেই। নামতে হবে না, কোনো দাম নেই। বান্দার হক, বান্দার হক কোনো দাম নাই। এই জন্য আমি মনে করবো যে যারা এই মানবিক কাজগুলো করবে একেবারে স্বচ্ছভাবে যেন এই কাজগুলো করে যায়। এই কাজগুলো করার আগ্রহ আরো বেশি, কারণ হচ্ছে ওই যে আমি অনেক কষ্টে বড় হয়েছি। ওই যে আমি বললাম যে আমি সৌদি আরব যাই গাড়ি ধুইছি, তারপর আমি ছোট করে দেখে নাই যে আমি তো মেহনত করতেছি। কাজকে যে ছোট করে দেখবে সে কখনো সফল হতে পারবে না, হতে পারবে না। আমি এটাই মনে করি। আপনার যে কাজটা করতে ভালো লাগে, যে কাজটাতে আপনি মানুষের উপকার করতে পারবেন, যে কাজটাতে মানুষের কোনো ক্ষতি হবে না অ্যাটলিস্ট, সেই কাজটাই আপনি করেন, এবং সে কাজটার মধ্যে আপনি আপনার সফলতা খুঁজে পাবেন। আমাদের শফিক ভাই যেটা অন্তর থেকে চেয়েছেন সেটাই তিনি পেয়েছেন, এবং শফিক ভাইয়ের জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে যে তিনি যেন আরো বড় করে এই কাজগুলো করতে পারেন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের কমিউনিটি পিপলের জন্য। শফিক ভাই অনেক ধন্যবাদ আমাদেরকে। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার জন্য যেন দোয়া করবেন, আর আমি যেন সততার সঙ্গে যে কয়দিন দুনিয়াতে আছি আমি এই মানবিক কাজ যেন করে যেতে পারি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ হলো আজকের প্রবাসীর অন্তর্কথা। আপনি যদি আপনার প্রবাস জীবনের গল্প এবং আপনার জীবন গল্প আমাদের অনুষ্ঠানে বলতে চান, দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া মেইল এবং ফোন নাম্বারে।
আসসালামু আলাইকুম।